ইরানে কার্গো বিমান ভরে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে তেহরানে নামছে একের পর এক রুশ সামরিক বিমান। বেলারুশ থেকে আসা এই মরণাস্ত্র কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? উত্তাল অভ্যন্তরীণ পরিস্থিতির মাঝেই মস্কো আর তেহরানের এই গোপন সমীকরণ এখন বিশ্ব রাজনীতির নতুন মাথা ব্যথার কারণ। যে আমাদের বাংলাদেশি 6 জন মারা গেছে যে আর আছে আরো কয়েকজন আহত, মোটামুটি বিলাট বাড়াচ্ছে প্রচুর। আজকে কুয়েতে ফ্লাইট অবস্থা, এখন কুয়েতে হামলা চালাইছে ইরান থেকে, এয়ারপোর্ট পুরো ভেঙেছে শেষ। আমাদের এখন ফ্লাইট ক্যান্সেল আমরা ছিল, কিন্তু আমরা যে এয়ারপোর্টে ল্যান্ড করবো সেখানে আমরা ডিউটি করি ওখানে, আমাদের সরকারি ডিউটি, যে আমরা ডিউটি করি এখানে। এই যে এই অবস্থা। মাত্র 56 ঘন্টার মধ্যে 16টি চীনা সামরিক কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। একই সময়ে রাশিয়ার বিমানগুলো একাধিকবার ইরানে প্রবেশ করেছে। ঠিক তখনই তেহরান প্রকাশ করছে সমুদ্রের তলদেশে গড়ে তোলা তাদের ক্ষেপণাস্ত্র শহর। একই সময়ে মার্কিন সাম্রাজ্যকে উড়িয়ে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, তাদের আঙুল ফ্রিগারে রয়েছে। আর এর মাঝেই তেহরান শুরু হয়ে গেছে, যে যুদ্ধ মূলত ইরান, ইউএসএ এবং ইসরায়েল এবং ইউএসএ মিলে যৌথভাবে ইরানের উপর অ্যাটাক করেছে, এবং সেই অ্যাটাকের রিটালিয়েশন হিসেবে ইরানও অলরেডি পাল্টা জবাব দিয়েছে। বাট 1 ঘন্টার ভিতরে প্রায় 6টা দেশে ইরান তার মিসাইল ছুড়েছে এবং 6টা দেশই হিট করেছে। মূলত লিটারালি এত কোনো আফসোস করতেছে না? জামাতকে দেখছেন কোনো আফসোস করতে, মাতাম করতে দেখছেন যে আমরা হাইরা গেছি, কেন হাইরা গেলাম, রাস্তায় নেমে গেলাম, এই নির্বাচন ঠিক হয় নাই, হামলা করো, মিছিল করো, এর মধ্যে কি ছিল? না। এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসাবে যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে আমাদের তরুণদের অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে। বাংলাদেশের জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করবে। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন তোটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। 24-এর আন্দোলনে পুলিশ হত্যার বিচার হতে চলেছে এবং পুলিশ হত্যার বিচারে ফেসে যেতে পারেন উপদেষ্টাদের কেউ এরকম তথ্যও বিভিন্ন জনে বলছে। অনেকে বলছেন যে 42 জন সমন্বয়ক এবং অন্তত 3 জন উপদেষ্টা পুলিশ হত্যার ব্যাপারে ফেসে যেতে পারেন। এই কারণেই চতুর্দিকে আতঙ্ক বিরাজ করছে। এই কারণেই আমরা দেখছি যে যাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তারা তাদের ইফতার পার্টিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান অতিথি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু ম্যানেজ করার চেষ্টা করছেন যে এই তদন্তটা যেন না হয়, যেন যারা পুলিশ মেরেছে তাদের যেন বিচার না হয়। কিন্তু পুলিশ যে সদস্যরা যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবার আছে, শিশু আছে, সন্তান আছে, স্ত্রী আছে, বাবা মা সবাই আছে। তাদের যে অবস্থা, তাদের যে কষ্ট, ঠিক একই কষ্ট ওই আবু সাইদ কিংবা মুগ্ধ যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একই কষ্ট তারাও মানে পরিবারের সদস্যদের মানে দুঃখের সাগরে ভাসিয়েছেন, পুলিশ সদস্যরাও তাই। সুতরাং বিচার যদি হতে হয় তাহলে সব কর্মকাণ্ডের, সব খারাপ কর্মকাণ্ডেরই বিচার হওয়া উচিত। সেই নীতিতেই সরকার যখন হাঁটছে তখন আমরা দেখলাম এরকম একটা বড় সিদ্ধান্তের খোঁজ দিচ্ছে গণমাধ্যম। চ্যানেল আইয়ের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলছে যে 100 কোটি টাকা খুইয়ে পুলিশ ফিরছে আগের পোশাকে। চ্যানেল আই এবং রূপালী বাংলাদেশ, এই দুইটা গণমাধ্যম তারা এই খবরটা নিশ্চিত করছে। রূপালী বাংলাদেশ না, দেশ রূপান্তর এবং চ্যানেল আই, এই দুইটা গণমাধ্যমে এই খবরটা নিশ্চিত করেছে। তারা বলছে পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপের মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তনও করেছিল, কিন্তু আবারও আগের পোশাকে ফিরছে পুলিশ। আগের পোশাকে পুলিশ জনগণের কাছে বিতর্কিত এই ধারণা থেকে মূলত সরকার এই সিদ্ধান্ত নিলেও বিরোধিতা ছিল প্রবল। পোশাকের রং এবং মান পছন্দ করা নিয়ে তীব্র মতবিরোধ ছিল। দুজন সাবেক উপদেষ্টা এবং একজন সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পুলিশের ভেতরের 1 ডজন কর্মকর্তার প্রায় একক সিদ্ধান্তেই পোশাক পরিবর্তনে বাধ্য হয় পুলিশ। তার মানে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে 2 জন সাবেক উপদেষ্টা
একজন সাবেক পুলিশ কর্মকর্তা যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বোঝাই যাচ্ছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে ছিলেন, মূলত তার কর্তৃত্বেই যিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে মূলত পর্যন্ত ওভারটেক করেছেন, তার মানে কর্তৃত্ববাদী সিদ্ধান্ত এবং কয়েকজন ছাত্র উপদেষ্টার এই সিদ্ধান্ত যে পুলিশকে পরিবর্তন করে ফেলতে হবে, ওই পোশাকই রাখবো না, পারলে তো পুলিশের নামই চেঞ্জ করে ফেলে। পুলিশের নাম চেঞ্জ করার আলোচনাও হয়েছে, পুলিশের নাম, র্যাবের নাম, র্যাবকে বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ব্যাপারটা যে বুমেরাং হবে সেটা হয়তো তারা বুঝেননি। এক পর্যায়ে পুলিশের বিভিন্ন ইউনিটে এই পোশাক ব্যবহার করতে বাধ্য করা হয়। নতুন এই পোশাকের পেছনে অন্তত শত কোটি টাকা খরচ হয়েছে। পুলিশের একটি এই তথ্য নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্রটি জানায় 1 ডজন প্রভাবশালী কর্মকর্তা সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরেই পুলিশের নানা কেনাকাটার সঙ্গে জড়িত। তারাই মূলত পছন্দের ঠিকাদারদেরকে দিয়ে পোশাক তৈরি করেছে, কাপড় কেনা সহ পোশাক তৈরি একটা নির্দিষ্ট পছন্দের ঠিকাদারকে দিয়ে করানো হয়েছে যেন সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা পাওয়া যায়। আগের সরকার পরিবর্তন হলেও শেষ হয়ে যায়নি সিন্ডিকেটের তৎপরতা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশে আবারও দাবি উঠেছে আগের পোশাক ফিরে পেতে। এমনকি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বিবৃতি দিয়ে আগের পোশাকেই পুলিশের ঐতিহ্য ছিল এই দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরও আলাদাভাবে বিশেষ বৈঠক করেছে এবং সেই সূত্রগুলো বলছে যে পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে এবং পুলিশের পোশাক শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসের যে পরিবর্তন করার সিদ্ধান্ত, সেই পরিবর্তন করার সিদ্ধান্ত বাতিল হচ্ছে। পুলিশ ফিরছে আগের আকাশী নীল এবং সবুজ, হালকা সবুজ, যেটা মানে মেট্রোপলিটন পুলিশ এবং তৃণমূল পুলিশ যে জেলা পুলিশ যে 2টা পোশাক ব্যবহার করতেন, সেই পোশাকেই পুলিশ যাচ্ছে। এবং উল্লেখ্য যে এই পোশাক যে আগের পোশাক, সেই পোশাকটা কিন্তু বিএনপি সরকারের 2001 থেকে 2006 শাসন আমল যেটা ছিল, সেই সময়ে 2004 সালে সিদ্ধান্ত নিয়ে এই পোশাকটা পরিবর্তন করা। তখন পুলিশের ছিল খাকি পোশাক থেকে এই 2 ধরনের মেট্রোপলিটন এবং জেলা পুলিশের জন্য আলাদা পোশাক করা হয়। সুতরাং বিএনপি রাজনৈতিকভাবেও চাইবে তাদের নেওয়া সিদ্ধান্ত প্রফেসর ইউনূস যেভাবে একক সিদ্ধান্ত অনুসারে উল্টে দেওয়ার চেষ্টা করেছেন, সেই উল্টে দেওয়াটা থাকবে না। শুধু তাই নয়, আমরা দেখেছি যে বিএনপি সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনা সরকারের আমলে বিডিআর যে বিজিবিতে পরিণত হলো, মূলত ওই পিলখানা হত্যাকাণ্ডের পরে সেই নামটাও পরিবর্তন হচ্ছে। বিডিআর নামে ফিরছে বাহিনী এবং বিডিআর এই বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধের যেহেতু একটা সম্পর্ক রয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও চাইছেন মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান বিডিআর তার স্বনামেই ফিরুক। তার মানে দুইটা বড় সিদ্ধান্ত হচ্ছে এবং প্রফেসর ইউনূসের করা যে র্যাব বিলুপ্ত করার যে কমিশনের রিপোর্ট, সেটাও বাস্তবায়িত হচ্ছে না বলেই বিভিন্ন সূত্র বলছে। তার মানে এই ইঙ্গিতগুলো এটা বলে দেয় যে প্রফেসর ইউনূসের নেওয়া বিভিন্ন আইনি সিদ্ধান্ত প্রায় বেশিরভাগ, একেবারে যেগুলো হয়ে গেছে পরিবর্তন করা সম্ভব নয় সেগুলো ছাড়া প্রায় সবগুলোই সংসদে গিয়ে মুখ থুবড়ে পড়বে এবং প্রফেসর ইউনূসের 133টা অধ্যাদেশের 2-4টা অধ্যাদেশ বাদে সবগুলোই হয়ে যাবে বাতিল। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।